আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। চলে এসেছি আমার ছোট্ট বারান্দা বাগান থেকে। অফ ক্যামেরায় নাস্তা শেষ করে চলে এসেছি। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব যে টিপসগুলো ফলো করে আমি আমার কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিচেন টিপস 1। চলুন কীভাবে আমি আমার কিচেনকে পরিষ্কার রাখি সেটা শুরু করি। এই যে দেখছেন, একদিকে গরম পানি হচ্ছে আর অন্যদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই গরম পানিটা আমি কি কাজে লাগাবো সেটা একটু বলে নিই। এই গরম পানির থেকে আমি ঝোলের পানি নিব, কারণ এখন বর্ষার দিন অনেক সময় দেখা যায় আমাদের লাইনের পানি সাথে বৃষ্টির পানি মিলেমিশে কাদা পানি চলে আসে এবং অনেকেরই পেটে সমস্যা হয়। তো আমরা যারা ঢাকায় আছি আমাদের এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। সম্ভব হলে ঝোলে দেওয়ার পানিটা ফুটানো পানি হলে খুব ভালো হয়। এমনকি এই বর্ষার সিজনে আমি যেটা করি, আমি চায়ের পানিটাও ফিল্টার থেকে নিয়ে তারপর সেটাতে চা বানাই। আসলে এই জায়গাগুলোতে আমাদের নিজেদেরই একটু সচেতন হয়ে চললে আমাদের কোনো হেলথ ইস্যু হবে না। এখানে একটা মিশ্রণ তৈরি করেছি। আমি সেই যে গরম পানি করেছিলাম সেখান থেকে খানিকটা পানি নিয়ে এখানে আমি একটু ভিম লিকুইড দিয়েছি এবং সেই সাথে একটু ভিনেগার দিয়েছি। এবার আমার যে কাঠের জিনিসগুলো আছে, যেগুলো আমি রান্নাবাড়িতে অলওয়েজ ব্যবহার করি, যেমন আমার স্প্যাচুলাগুলো কাঠের, তারপর আমার যে নাকর কিংবা এখানে যে আমি সার্ভ করার জন্য রাউন্ড যে ট্রের মতন আছে সেটা, এগুলো সব কিছু আমি এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি আগে কিছুক্ষণ এগুলোতে ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমরা যেটা করি, রান্না শেষ করে চটজলদি সেগুলো ধুয়ে চলে যায়। অনেক সময় খালারা এই জিনিসগুলো ঠিক মতন পরিষ্কার করে না। যেমন বেলুনটা দেখা যায় কোনো রকমে খুলিয়ে চলে গেল, ঠিক মতন ওয়াশ করলো না, পরে সেখানে ছত্রাক চলে আসে কিংবা পোকামাকড় হতে পারে। তো আমি যেটা করার চেষ্টা করি, আমি কিন্তু চেষ্টা করি মাসে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন এই জিনিসগুলো নিজে হাতে ধুয়ে একদম শুকা দিতে। এই যে দেখুন, কাঠের সমস্ত জিনিসগুলো আমি বারান্দায় শুকা দিয়ে এসে এবার টিপস নাম্বার 2 নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সেই সময় যে গরম পানিটা করেছিলাম সেই গরম পানিটা থেকে বাকি অংশটা আমি রেখে দিয়েছিলাম। এবার এই গরম পানিটাতে কী করব দেখুন। এই যে আমরা রেগুলার আমাদের থালা বাসনগুলো মাজি, তো আমি যেটা করি, এই থালা বাসন মাজার এই জাবাগুলোকে অন্তত সপ্তাহে 1 দিন আমি গরম পানিতে একটু পরিষ্কার করি নিজে হাতে। আমার আলাদা আলাদা এই মাজনিগুলো আছে। আমার থালা বাসন ধোয়ার একটা মাজনি, গ্লাস ধোয়ার আলাদা একটা মাজনি, তারপর আমার পাতিল ধোয়ার আলাদা একটা মাজনি এবং আমার ইউনির পাতিল ধোয়ার আলাদা একটা মাজনি। তো আমি যদি খালাদেরকে আমি যতই বলি এগুলো গরম পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকা দিও, একটু যেন পরিষ্কার থাকে, তারা কিন্তু এটা মানবে না, তাদের এত সময় নেই। এই কাজটা আমি নিজে করি আমার নিজের পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে। এমনকি এই মাজনিগুলো আমি যেখানে রাখি সেই বাটিগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করি। তো আজকে সেটাই করছি। এই মানে গরম পানিতে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার হাঁড়ি পাতিল ধোয়ার মাজনি, যেটার মধ্যে আমার খালা এই যে নেটের ব্যাগ দিয়েছে। এটা আমি অনেকদিন থেকেই তাকে বলছি যে এটা চেঞ্জ করে নতুন একটা নেটের ব্যাগ নাও। নেটের ব্যাগের তো অভাব নেই, কিন্তু সে সেভাবে সময় পাচ্ছে না। আজকে আমি নিজেই সেটা পরিষ্কার করে আবার এখানে রেডি করে দিয়ে গেলাম। তো যতই খালারা হেল্পিং হ্যান্ড হোক না কেন, স্বাস্থ্যের কথাটা কিন্তু আমার নিজেরটা আমার নিজেকেই ভাবতে হবে। আমার পরিবারের স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব আমার। কিচেন টিপস নাম্বার 3, চলুন এখানে কি করছি সেটা দেখাই। বর্ষার সিজনে একটু পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, পিঁপড়ার উপদ্রব বেড়ে যায়। তো এই পোকামাকড় আর পিঁপড়ার উপদ্রব থেকে আমি খাবার দাবারকে ভালো রাখার জন্য কিছু ঘরোয়া টোটকা পদ্ধতি অবলম্বন করি। যেমন এখানে বিভিন্ন রকমের ডাল আছে, এখানে আমার খেসারি ডাল আছে, মুগ ডাল আছে। এগুলোর ভিতরে আমি একটু করে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটা দেওয়া থাকলে পোকামাকড় আসবে না। এই টিপসটা আমি শিখেছি আমাদের সবার প্রিয় লাকি আপার কাছ থেকে। আচ্ছা, এই টিপসটা এই সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি। সব ধরনের ডালের মধ্যে তো আমি মরিচ দিয়েছি, এটা তো অবশ্যই পোকামাকড় থেকে রক্ষা করবে। এছাড়াও আমি প্রচুর পরিমাণে পাশের বিল্ডিং থেকে তাদের একটা নিম পাতার গাছ আছে, প্রচুর নিম পাতা এনেছি। এই নিম পাতাগুলোকে আমি কোন কাজে ব্যবহার করছি সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে চিনিটা একটু রিফিল করে নিচ্ছি।
আর বর্ষার সিজনে চিনিতে তো অবশ্যই পিঁপড়া আসবে, পিঁপড়ার লাইন হবেই, সেজন্য আমি চিনিতে 2-3 টুকরা লং রেখে দিলাম। এটা আমাকে পিঁপড়ার হাত থেকে রক্ষা করবে। এই ধরনের টিপসগুলো আমি আপনাদের কাছ থেকেই শিখেছি এবং আমি আমার নিজস্ব সাংসারিক কাজে কিন্তু এগুলোকে কাজে লাগাই। আমি কিছু চাল কিনে এনেছি। আজকে চালগুলোকে যখন রাখছি, এই কন্টেনারটা প্রথমেই আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবং পানির মুছে একদম শুকনো করে নিয়েছি। এবার আমি এই চালের মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানেও আমি 1-2 পিস শুকনো মরিচ দিচ্ছি। আর একটু আগে যে বললাম আমি নিম পাতা এনেছি, সেই নিম পাতারও 1-2 ডাল আমি এখানে দিয়ে রাখবো। এই নিম পাতা এবং শুকনো মরিচের কারণে চালের মধ্যে কোনো পোকা আসবে না। বর্ষার সিজনে নিম পাতাটা কিন্তু আপনার অনেক উপকারী একটা বন্ধু হতে পারে। যেমন ধরুন বাচ্চাদের গায়ে ঘামাচি আসে, একটু নিম পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে দিলেন। তাছাড়াও আপনি আপনার রেগুলার কাজে নিম পাতা ব্যবহার করতে পারেন। চলুন কিচেন টিপস নাম্বার 4-এ আমি কি দেখাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য জিনিস রাখার স্ট্যান্ডটা দেখছেন, বহুদিন থেকে খালাকে বলছিলাম এটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাও, কিন্তু তার সময়ই হচ্ছে না। স্বাভাবিক, এগুলো কাজ খালারা করে না, এইসব কাজ ম্যাডামদেরই করতে হয়। তো আমি সেই ভরসায় বসে না থেকে আজকে নিজে এগুলোকে পরিষ্কার করে, এই যে এখানে একটা র্যাপিং পেপার পড়েছিল আমার, সেটাকে আগে বিছিয়ে দিলাম। আর এখানে যা রাখবো সেগুলোকে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। তবে এই র্যাপিং পেপারটার নিচে নিচে আমি একটা কাজ করেছি, সেই অংশটা আসলে স্ক্রিনে আসেনি। আমি কিন্তু সবগুলো কোণায় একটা করে ন্যাপথলিনের বল রেখে দিয়েছি। এই বর্ষার সিজনে নিম পাতা এবং ন্যাপথলিনের বলগুলো পোকামাকড় থেকে আপনার বাসাকে একদম সুরক্ষিত রাখবে। আর ন্যাপথলিনের বলগুলোকে এমনভাবে রাখবেন যাতে এটা বাচ্চাদের হাতের নাগালের বাইরে থাকে, এবং আপনার ঘরে যদি কোনো পোষ্য থাকে, কোনো বিড়াল, কুকুর কেউ যদি থাকে, তাদের হাতে নাগালের বাইরে থাকে। আমি কিন্তু ন্যাপথলিনের বল সেভাবেই ব্যবহার করি যাতে আমার বাচ্চারা কিংবা আমার কেউ যেন সেটা ধরতে না পারে। তো এইটার উপরের অংশটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার যে অংশটাতে পেঁয়াজ রসুন থাকে, আলু থাকে, সেই অংশটা দেখছি যে এখানে বেশ কয়েকটা আলু পচে গিয়েছে, নষ্ট হয়েছে, খালা সেগুলোকে বের করেনি। স্বাভাবিক, ম্যাডামের এত সময় নেই, কাজেই আমি আজকে এসেছি এগুলোকে গোছাতে। তো এখান থেকে প্রথমেই আমি পচা আলুগুলোকে বাছাই করে নিলাম এবং এই পুরো যে আলু পেঁয়াজ রাখার স্ট্যান্ডটা, এটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোর কোনায় কোনায় আমি নিম পাতা দিয়ে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন, আপু এগুলো মরে যাবে, শুকনো হয়ে যাবে। কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন, কোনো সমস্যা নেই। নিম পাতা শুকনো হয়ে যাবে, মরে যাবে, মুচমুচে হয়ে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু ওটাই আপনাকে প্রোটেক্ট করবে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে। এটা আপনার ন্যাচারাল একটা ফ্রেন্ডলি শিল্ড বলতে পারেন। আমি হয়তো সেভাবে বাংলাটা গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, নিম পাতার কারণে পোকামাকড়ের হাত থেকে আপনার ঘরের জিনিসপত্র অনেক ভালো থাকবে। যদি আপনাদের নিজেদের বাড়ির কাছে একটা নিম পাতা গাছ থাকে কিংবা নিজেদের বাড়িতে থাকে, আপনারা কিন্তু অবশ্যই এটাকে কাজে লাগাতে পারেন। তো আমি এখানে প্রথমে আলুগুলোকে ঢেলে দিলাম। আমি এখানে শপিং ব্যাগ বিছিয়ে নিয়েছি, তার উপরে আলুগুলোকে রেখে আমি কিন্তু শপিং ব্যাগের নিচে নিচে নিম পাতা দিয়েছি। এখানে কিন্তু আমি মোটেও ন্যাপথলিন বল ব্যবহার করছি না, কারণ এখানে খাবারের জিনিস রাখছি আমি। আমার আটার একটা আস্ত প্যাকেট ছিল, সেটাকে আমি একদম নিচে দিয়েছি, আর একটু উপরে দিয়েছি আমি পেঁয়াজ রসুন, এগুলোকে গুছিয়ে রাখছি। প্রত্যেকটা তাকেই কিন্তু আমি নিম পাতা সেট করে দিয়েছি। আপনারা দেখে আসলে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, এই প্রত্যেকটা শপিং ব্যাগের নিচে নিম পাতা আছে। আমি এই কথাটা এই জন্যই গুরুত্ব দিচ্ছি যে এটা কিন্তু আমাদের খুবই ভালো একটা ন্যাচারাল হার্বস, যেটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। তো কথা বলতে বলতে আমার এই যে পেঁয়াজ রসুন রাখার স্ট্যান্ড, এটা কিন্তু পুরোটাই পরিষ্কার করে ফেলেছি এবং সব কিছুকে একদম ঠিকঠাক মতন রেখে এটাকে আবার আমি আমার স্টোর রুমে রেখে দিব। তো ব্যবহার করবেন আমার ম্যাডাম, কিন্তু গুছিয়ে দিলাম আমি। এটাই হয় আসলে, আপনার সংসারের দায়িত্ব আপনার, আমার সংসারের দায়িত্ব আমার। ওদের উপর ভরসা করাটা, পুরোপুরি ভরসা করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। তো চলুন এবার টিপস নাম্বার 5-এ যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এই টিপসটা আসলে আমাদের সবারই কম বেশি মেনটেন করা উচিত। তেল চিটচিটে ভাবটার থেকে
সংসারকে বা কিচেনকে ঠিক রাখার জন্য। তো আমি যে কাজটা করি সেটা চলুন আপনাদের দেখাই। এই যে দেখছেন তেলটা ঢেলে নিচ্ছি, এখন এই পটটাকে আমি কোথায় কিভাবে রাখছি সেটা দেখাই। তো এই জায়গাটাকে আগে প্রথমে আমি মুছে নিলাম, তারপর আমি যেই স্টোরেজটার মধ্যে এই তেলগুলোকে রাখবো সেগুলোকে আমি সেটাকে আমি একদম আলাদা করে ফেলেছি। আর এটার মধ্যে আমি এখন প্রথমে যেটা করব, দুটো টিস্যু আমি এখানে দিয়ে দেবো। যেহেতু আমি তেল রাখার জিনিসগুলো এখানে রাখবো, অয়েল পটগুলো এখানে রাখবো। এটা অনেক সময় দেখা যায় তেল ব্যবহার করার পর অয়েল পটে গা বেয়ে একটু তেল আসে, কিংবা তেল ঢালার সময় 1-2 ফোঁটা তেল এদিকে ওদিকে যায়। তো যদি টিস্যুটা থাকে, যেটা হবে আপনার এই স্টোরেজটা নষ্ট হবে না, জায়গাটাও নোংরা হবে না, তেল চিটচিটে হয়ে যাবে না, বরং টিস্যুর কারণে সেটা সোক করে নিয়ে জায়গাটাকে ঠিকঠাক রাখবে। প্রথমেই আমার তেলের পটটা আমি রাখলাম, সয়াবিন তেলের পটটা। তারপরে ঠিক এটার পিছনে রেখেছি আমি সরিষার তেলের পট। তারপর আমার রেগুলার রান্নার কাজে ব্যবহার করা ইউটেন্সিলসগুলোকে রেখেছি। আর এটা আমি আজকে ধুয়েছি, এখানে এখন কোনো তেল নেই। অনেক সময় ভাজাভুজির পর যে এক্সট্রা তেলটা থেকে যায় সেটাকে আমি এখানে রাখি, এই পটটাতে রাখি। তো সবসময়ই আমি এই পটটাকে ক্লিন রাখি। যখনই আমি এক্সট্রা ভাজাভাজির পর কোনো তেল থাকে সেটা ব্যবহার করার পর আবার সেই জিনিসটাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকনা করে রাখি, যাতে কোনো রকমের বাসি তেলের স্মেল কিংবা বাসি তেলের কোনো কিছু না থাকে। তো এইভাবে আমি আমার তেল রাখার পটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং আমি ইউজের ক্ষেত্রে সাবধান থাকি যাতে তেল চিটচিটে না হয়। কিচেন টিপস নাম্বার 6, এই জায়গাটায় আমি দেখাবো যে আমরা সবজি এনে রাখার পর যে ঝাঁকাগুলো ব্যবহার করি সবজি কেটে ধোয়ার জন্য কিংবা সবজি এনে গুছিয়ে রাখার জন্য, এই ঝাঁকাগুলোতে কিন্তু দিনের পর দিন সবজি রাখতে রাখতে ময়লা হয়ে যায়। তো অন্তত সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন আপনি যদি খুব ভালো করে এগুলোকে ঘষে মেজে ধুয়ে ফেলেন, তাহলে এটার মধ্যে কোনো কালো ছোপ পড়বে না, কোনো নোংরা থাকবে না। আমার কিন্তু এগুলো আলাদা আলাদা করা আছে। যেমন এখন যেই বাটিটা ধোয়া হচ্ছে, এটার মধ্যে আমি শুধুমাত্র মাছ এবং মাংস ভিজাই। নীল যে বাটিটা নিচে দেখছেন, এটার মধ্যে আমি শুধুমাত্র মাছ এবং মাংস ভিজাই। বাকিগুলোতে কিন্তু আমি সবজি রাখি। তো সেগুলোকে অন্তত সপ্তাহে 1 দিন কিংবা 15 দিন 1 দিন আপনি পরিষ্কার করতে পারেন। কিচেন টিপস নাম্বার 7, এটা সবাই করে, আমিও করছি। এটা কিচেন টিপসের একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে আপনার রান্নার পর আপনি আপনার চুলাটাকে ভালো করে পরিষ্কার করবেন। চুলা তো আপনি প্রতিদিনই পরিষ্কার করেন, রান্নার পরে এটা তো সবাই করে, কিন্তু আমি অন্তত 15 দিনে 1 দিন কিংবা সপ্তাহে 1 দিন একটু স্প্রে করে ভালোভাবে পরিষ্কার করি। আর এই স্প্রেটা, কিচেন স্প্রেটা আমি যে অনেক আগে থেকে ব্যবহার করি, প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। আমার পুরনো দর্শকরা জানেন যে আমি এটা অনেক আগে থেকে ব্যবহার করি। এটা একটু ছিটিয়ে রেখে তারপর খুব ভালো করে ঘষে যে আঠালো ভাবগুলো থাকে সেগুলোকে তুলে ফেলে আমি খুব সুন্দর করে চিকগুলোকে পরিষ্কার করে দিই। আর এই স্প্রেটা এত স্ট্রং যে কোনো দাগই এই চুলার মধ্যে থাকে না, মোটামুটি সমস্ত দাগ তুলে ফেলে। তো আমার মতন যারা মনে করেন যে একটু ভালোভাবে চুলার আশেপাশে এবং চুলাটাকে একদম ভালো রাখতে চান, তারা কিন্তু এই কিচেন স্প্রেটা ব্যবহার করতে পারেন। আর যারা কিচেন স্প্রেটা কিনতে চাচ্ছেন না কিংবা এই মুহূর্তে কেনার প্ল্যানে নেই, তারা একটা রেমেডি ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানিতে ভিনেগার দিয়ে, ভিম লিকুইড দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে সেই স্প্রেটা দিয়ে কিন্তু আপনারা চুলা এবং কিচেনের ওয়াল এগুলো সব কিছু পরিষ্কার করে নিতে পারেন। আর সেই রেমেডিতে চাইলে আপনি একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। সম্পূর্ণই আপনার ইচ্ছা আপনি কীভাবে ওই রেমেডিটা ব্যবহার করবেন। তো আমার এদিকে প্রথমে চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ওয়ালটা পরিষ্কার করে নিলাম। আর এবার চলে আসছি কিচেন টিপস নাম্বার 8। কিচেন টিপস নাম্বার 8-এ আজকে দেখাবো যে এই যে আমরা যে জালিগুলো দিয়ে খাবারগুলো ঢেকে রাখি সেগুলো, এই জালিগুলো কিন্তু অনেক সময় আমাদের ব্যাগ খেলে ভালোভাবে পরিষ্কার করা হয় না, জাস্ট খালি পানির নিচে ধুয়ে ফেলানো হয়। তো অনেক সময় গরম খাবারও আমরা এটাতে ঢেকে রাখি, আবার এমনি খাবারও ঢেকে রাখি। গরম খাবারের ভেপারটা গিয়ে জালিগুলোতে এক ধরনের ব্যাকটেরিয়া ক্রিয়েট করে এবং কিছুটা ফাঙ্গাসের মতন হয়ে যায়। চেষ্টা করবেন এই বর্ষার সিজনে অন্তত রেগুলার এই জালিগুলোকে পরিষ্কার করতে, অ্যাটলিস্ট 15 দিনে একবার একটু ভালোভাবে জালিগুলোকে ধুয়ে ফেলতে এবং শুকনো করে ব্যবহার করতে।
আমি এই কাজটা চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত করতে, এবং এসব কাজের জন্য আমি কখনোই আমার খালাদেরকে দায়িত্বটা দিই না, কারণ আমি জানি তারা ওই কাজটাই করবে, জাস্ট পানিতে খুলিয়ে মানে জাস্ট খালি পানির নিচে ধরে এটা রেখে দেবে, কিন্তু ডলে ডলে যে ভালো করে পরিষ্কার করা সেটা হয়তো তারা করবে না। কিছু কাজ আসলে আমার নিজের করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি, কারণ আমি ওরকম ভরসা পাই না। আচ্ছা, এই তো গেল জালিগুলো। এছাড়াও আরও একটা জিনিস আছে, যেমন আমি মাইক্রোওয়েভে যখন খাবার গরম করি তখনও এক ধরনের ঢাকনা দিয়ে আমি খাবারটা ঢেকে তারপর মাইক্রোওয়েভের ভিতরে গরম দিই। তো অনেক সময় খাবার ছিটে এই ঢাকনিগুলোর চারপাশে লেগে যায়। তো আমি অবশ্যই সেটা খেয়াল রেখে সাথে সাথে তো ধুয়ে ফেলি, কিন্তু ডিপ ক্লিন অনেক সময় করা হয় না সময়ের অভাবে। তো যখনই আমি জালি ঢাকনিগুলো ধুই, এগুলোকেও এনে ধুয়ে ঝরা দিয়ে শুকিয়ে আবার মাইক্রোওয়েভের উপরে রেখে দিই। এই জিনিসটা কিন্তু খুবই ভালো, আপনার মাইক্রোওয়েভ নোংরা হওয়ার হাত থেকে ভীষণ হেল্প করে। এই জিনিসটা আমি প্রথম দিকে ব্যবহার করতাম না, আমি বুঝতে পারিনি যে এটা এতটা দরকার। পরবর্তীতে আমাদের সবার প্রিয় লিপি আপ্পার সাজেশনে আমি এটা কিনেছিলাম, এবং আলহামদুলিল্লাহ গত 1-1.5 বছর আমি এটা ব্যবহার করছি। খুবই ভালো একটা জিনিস। আপনারা মাইক্রোওয়েভে খাবার ঢেকে যদি গরম করেন, খাবারটাও খুব ভালো গরম হয়, গন্ধটা ছড়িয়ে যায় না, এবং মাইক্রোওয়েভটা পরিষ্কার থাকে, নোংরা হয় না। তো এবার আসছি কিচেন টিপস নাম্বার 9। এটা আমি খুব গুরুত্ব নিয়ে নিজে হাতে এই কাজটা করি। কি করছি সেটা একটু দেখুন। আমার কিচেনে 2-3টা জায়গা আছে, যেমন এইটা একটা জায়গা যেখান দিয়ে পানি পাস করে। এখানে কখনোই আমার খালারা কোনো থালা বাসন ধয় না, জাস্ট খালি ওখানে ওভাবেই থাকে। এই যে আমার ময়লার বালতি, সেখানে আমি একটা ন্যাপথলিনের বল দিলাম, এবং আমার ওই জায়গাটা যেখানে পানি পাস করে সেই জায়গাটাতেও আমি ন্যাপথলিনের 2টো বল দিয়ে রাখলাম। এই সময়টাতে তেলাপোকার উপদ্রব বাড়ে, পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তো আপনি যখন এরকমভাবে সব জায়গায় ন্যাপথলিনের বল দিয়ে রাখবেন, এই পিঁপড়া, তেলাপোকা এবং পোকামাকড়ের উপদ্রব থেকে কিন্তু এই ছিদ্রিগুলো একদম বেঁচে যাবে। খালি এই 2টো জায়গায় যে আমি দিয়েছি তা কিন্তু না, এছাড়াও আমার সিঙ্কের নিচে যে পাইপটা আছে, পাইপের পানিটা যেখান দিয়ে যায় সেখানেও কিন্তু আমি ন্যাপথলিনের বল দিয়ে রাখবো। এর কারণটা হচ্ছে এই সব জায়গাতে প্রচুর ছোট ছোট তেলাপোকা হয়। এই তেলাপোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এরকম বল সবসময়ই দিয়ে রাখি। এবার আসছি টিপস নাম্বার 10। এটা আমার আজকের টিপসের সর্বশেষ টিপস। এই যে এত কিছু পরিষ্কার করলাম, তো এই যে ন্যাকড়াগুলো ব্যবহার করলাম, এই ন্যাকড়াগুলো, নোসনি, এগুলো কিন্তু আমি নিজে হাতে ধুয়ে পরিষ্কার করি। আমি গরম পানি নিয়ে নিয়েছি এখানে, সেই সাথে নিয়েছি, এই গরম পানিটা এত বেশি গরম যে হাতই দেওয়া যাচ্ছে না, সেই সাথে আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি এবং একটু স্যাভলন, সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এই ন্যাকড়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই ন্যাকড়াগুলোকে আমি সবসময় 2 সেটে ব্যবহার করি। এক সেট আমি ধুয়ে বাইরে শুকা দিয়ে দিই, আরেক সেট আমার থাকে, সেটাকে আমি বের করে নিয়ে তারপরে ব্যবহার করি। এখানে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। প্রথম একবার ধুয়ে নেওয়ার পর তারপর আমি এখানে খানিকটা স্যাভলন দিয়ে আবার এই ন্যাকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিব। আসলে এই ন্যাকড়াগুলো পরিষ্কার থাকাটা খুবই দরকারি, আপনার নিজের কাজের জন্য দরকারি। আর দেখবেন নোসনিগুলো এত বেশি তেল চিটচিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়, এগুলোকে যদি আমরা পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু নিজেদের কাজ করেও খুব বেশি একটা শান্তি লাগে না। তো আমি এইভাবে সেট অনুযায়ী ন্যাকড়া একবার যখন কাজ করা হয়ে গেল ধুয়ে শুকা দিয়ে দিই, আর শুকনো ন্যাকড়াটা বের করে আবার ব্যবহার করি। তো এই যে ধোয়া শেষে আমি বারান্দায় চলে এসেছি। আমি কোনো গ্রিলে দিচ্ছি না, কারণ বাতাসে উড়ে চলে যেতে পারে। এরকম একটা গামলায় আমি সবগুলো ন্যাকড়া এখানে শুকাতে দিয়ে দিয়েছি। তো মোটামুটি এগুলোই ছিল আমার আজকের কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার টিপস। আশা করছি এই টিপসগুলো আপনাদেরও কাজে লাগবে। এভাবে আমি আমার কিচেনকে পরিষ্কার রাখি। এই যে এই পর্যায়ে আমি আমার শুকনো যে ন্যাকড়াগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। তো আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।